টিয়া নতুন বিয়ে করে শ্বশুর বাড়িতে আসে। বিয়ের পরের দিন টিয়ার বড় যা অনামিকা তাকে বলে, শোনো, তোমার তো নতুন বিয়ে হয়েছে, তাই তোমাকে আমি রান্না বান্নার দায়িত্ব দিচ্ছি না। তুমি আমার সঙ্গে রান্নার কাজে শুধু সাহায্য করবে। আমি তোমাকে যা যা বলবো তুমি তাই তাই করে দিলেই হবে। আজকে তুমি সবাইকে চা পকোড়া পরিবেশন করবে, কেমন? এই বলে অনামিকা টিয়ার হাতে চায়ের ট্রে তুলে দেয়, কিন্তু টিয়া সেই চায়ের ট্রে হাতে নেওয়ার সঙ্গে সঙ্গেই ফেলে দেয়। ফলে গরম চা চারিদিকে ছিটকে পড়ে যায়, এমনকি টিয়ার পায়ের উপরেও বেশ খানিকটা গরম চা পড়ে যায়। তাই টিয়া ভীষণই কাঁদতে শুরু করে। আমার গায়ে চা পড়ে গেল। তুমি আমার গায়ে কেন চা ফেললে? তুমি ইচ্ছা করে এরকম করেছো, তাই না? তুমি আমাকে মারতে চাইছো? তুমি আমাকে একদম পছন্দ করো না, তাই তো? আমি যে কেন এখানে আসলাম, আমার বড় যা তো আমাকে দেখতেই পারে না। টিয়াকে এরকম বাচ্চাদের মতো চিৎকার করে কাঁদতে দেখে বাড়ির সকলে সেখানে ছুটে আসে। আর সবাই যখন টিয়াকে এরকম বাচ্চাদের মতো কথা বলতে শোনে, তখন প্রত্যেকেই ভীষণ পরিমাণে অবাক হয়। কিন্তু টিয়া কাঁদতে কাঁদতে সবার কাছে অনামিকার নামে নালিশ করতে থাকে। আমি তো তোমাকে বলেছিলাম চায়ের ট্রেটা সবাইকে দিয়ে আসতে, কিন্তু তুমি তো ইচ্ছা করে চাটা ফেলে দিলে। তুমি এখন আমার নামে দোষ দিচ্ছ। চাটা হয়তো ভুলবশত পড়ে গেছে, ঠিক আছে, অসুবিধা নেই, কিন্তু তুমি আমার নামে মিথ্যা কথা বলছো কেন? আমি তোমার গায়ে চা ঢালতে যাবো কেন? আর তাছাড়া তুমি এরকম বাচ্চাদের মতো ন্যাকামি করছো কেন? তুমি কি বাচ্চা মেয়ে নাকি? বড় বৌমা, তুমি রান্নাঘরে একটু দেখে কাজ করতে পারো না? নিশ্চয়ই ছোট বৌমার খুব লেগেছে, তাই তো এরকম ভাবে কাঁদছে। এসো ছোট বৌমা, তুমি আমার ঘরে এসো, আমি তোমাকে মলম লাগিয়ে দিচ্ছি। এই বলে বিনোদিনী দেবী টিয়াকে নিজের ঘরে গিয়ে মলম লাগিয়ে দেয়। এমন সময় অনামিকা কিছুই বুঝে উঠতে পারে না। সে আবার নতুন করে সবার জন্য চা পকোড়া বানিয়ে নিয়ে আসে। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। এরই মধ্যে টিয়ার স্বামী রজতকে একটা বিজনেস ট্রিপে যেতে হয়, তাই রাত্রিবেলা টিয়ার একা একা ঘুমাতে খুবই ভয় পায়। টিয়া তার বড় জায়ের কাছে গিয়ে বলে, দিদি দিদি, আমি তোমার কাছে ঘুমাতে পারি? আমার একা একা ঘুমাতে খুব ভয় করে। আমার মনে হচ্ছে খাটের তলায় না একটা ভূত আছে। আমি জীবনে কখনো একা ঘুমাইনি তো। তুমি প্লিজ আমার সঙ্গে ঘুমাও, আমার খুব ভয় করছে। আমি একা একা কিছুতেই থাকতে পারবো না। আচ্ছা, তুমি এত ন্যাকামি করো কেন বলো তো? তুমি তো অনেক বড় হয়েছো, তোমার বিয়ে হয়ে তুমি শ্বশুর বাড়িতে চলে এসেছো। এখনো বাচ্চাদের মতো কথা বললে হবে? তুমি এত বড় মেয়ে হয়ে একা ঘুমাতে পারবে না? মিথ্যা কথা বলতে তো দিব্যি শিখেছো। বাচ্চাদের মতো একা একা ঘুমাতে ওনার নাকি ভয় করে। এত বড় মেয়ে হয়ে যদি একা একা শুতে না পারো, তাহলে তো এটা লজ্জার ব্যাপার। টিয়া কোনো কথা শুনতে চায় না। টিয়া বাড়ি বাড়ি কাকতি মিনতি করলে শেষ পর্যন্ত অনামিকা টিয়াকে নিজের ঘরে ঘুমাতে দিতে রাজি হয়। কিছুক্ষণ পর টিয়া যখন তার বড় জায়ের ঘরে যায়, তখন টিয়া দেখে তার বড় জায়ের ঘরটা সুন্দর করে সাজানো গোছানো আছে, আর অনামিকার ঘরের তোষকটাও ভীষণ নরম। তাই টিয়া মনে মনে ভাবে, প্রথমে বিয়ে করতে না চাইলেও এখন বিয়ে করে মনে হচ্ছে খুব ভালো হয়েছে। আমার শ্বশুর বাড়িটা কত সুন্দর, এখানে কত সাজানো গোছানো জিনিসপত্র আছে। আমি আর কখনো শ্বশুর বাড়ি ছেড়ে যাব না। অন্যদিকে অনামিকা ইতিমধ্যে ঘুমিয়ে পড়ে, কিন্তু টিয়া বিছানায় শুয়ে শুয়ে খিলখিল করে হেসে ওঠে। এমনকি সে বিছানার তোষকে উঠে লাফালাফি করতে শুরু করে, যার ফলে মাঝরাতে অনামিকার ঘুম ভেঙে যায়। অনামিকা তার ছোট জাকে এরকম বাচ্চামি করতে দেখে খুবই রেগে যায়। আরে আরে, তুমি করছো কি? এত জোরে লাফাচ্ছ কেন? খাটটা তো ভেঙে যাবে। এই, তুমি কি বাচ্চা নাকি তোমার মাথায় কোনো সমস্যা আছে? একটা বড় ধেড়ে মেয়ে যদি খাটের উপর উঠে লাফায়, আমার খাটটা কি আর ভালো থাকবে? এই, তুমি নামো তো, এখনই নামো এখান থেকে। এমন সময় টিয়া লাফাতে লাফাতে অনামিকার গায়ে লাথি মেরে দেয়। ফলে অনামিকা খাট থেকে পড়ে যায়, যার ফলে অনামিকা ভীষণই গায়ে ব্যথা পায়। কিন্তু টিয়া এখনো পর্যন্ত লাফানো বন্ধ করে না। টিয়া সেই ঘরের আলমারিগুলো খুলে খুলে দেখতে শুরু করে। বাহ, তোমার ঘরে কি সুন্দর সুন্দর শাড়ি, জামা কাপড়, গহনা আছে। আমি এগুলো পরতে চাই। কত সুন্দর সাজার জিনিস। আমি এই জিনিসগুলো অনেকদিন ধরে চেয়েছিলাম, কিন্তু আমার কাছে এগুলো নেই। তুমি তো আমার বড় যা হও, তোমার জিনিস মানেই তো আমার জিনিস, তাই না? এই বলে টিয়া মাঝরাতে অনামিকার আলমারি খুলে জামা কাপড় পরতে শুরু করে, এমনকি মেকআপ প্রোডাক্ট ব্যবহার করে সাজগোজ করতে থাকে। টিয়ার এরকম আচরণ দেখে অনামিকা ভীষণই রেগে যায়। তোমাকে দেখে আমার মনে হচ্ছে তোমার মাথায় নিশ্চয়ই কোনো সমস্যা আছে। কোনো সুস্থ মানুষ রাত 12টার সময় এরকম কাণ্ড কারখানা করে? আচ্ছা, তুমি কি নিজেকে এখনো ছোট বাচ্চা বলে মনে করছো? একটা 6 বছরের বাচ্চাও কিন্তু তোমার থেকে অনেক ভালো ডিসিপ্লিন। এই, তুমি আমাকে বকলে কেন? দাঁড়াও, আমি কেমন করে সবার ঘুম ভাঙাই তুমি দেখো।
আমাকে মারলো, কে কোথায় আছো? আমাকে মারলো, আমাকে বাঁচাও। এভাবে টিয়া বাচ্চাদের মতো করে ভ্যাভা করে কাঁদতে শুরু করে, যার ফলে অনামিকা রাগ করে ডাইনিং এ গিয়ে শুয়ে থাকে। অন্যদিকে টিয়া সারা রাত অনামিকার শাড়ি মেকআপ পেয়ে সেগুলো নিয়ে সাজগোজ করতে থাকে। পরের দিন দুপুর 12টার সময় টিয়া ঘুম থেকে ওঠে। আমার বিরিয়ানি খেতে খুব ইচ্ছে করছে। ও দিদি, তুমি আমাকে একটু বিরিয়ানি রান্না করে দাও না। তুমি নিশ্চয়ই খুব ভালো রান্না করতে জানো। আমার মা একবার আমাকে বিরিয়ানি এনে খাইয়েছিল। আমার বিরিয়ানি খেতে খুব ভালো লেগেছিল জানো, তাই আমি আজকে বিরিয়ানি খেতে চাই। আজকে দুপুরে ডাল ভাত মাছ রান্না করা হয়ে গেছে। তাছাড়া আজকে আমার বান্ধবীদের সঙ্গে আমি শপিং করতে যাব, তাই আমি বিরিয়ানি রান্না করতে পারবো না। তুমি ওই ডাল ভাত মাছ তরকারি খেয়ে নাও। অনামিকা শপিং করতে যাবে শুনি টিয়ার বেশ হিংসা হয়, কারণ টিয়ার কখনো কোনো বান্ধবী ছিল না, তার বাবা মায়ের বেশি টাকাও ছিল না, তাই সে কখনোই শপিং মলে শপিং করতে যায়নি। তাই সে বিরিয়ানি খাওয়ার জন্য বায়না করতে শুরু করে। অবশেষে বিনোদিনী দেবী অনামিকাকে বিরিয়ানি বানিয়ে দেওয়ার জন্য বলে, কিন্তু মা, আমার হাতে বেশি সময় নেই। আমি কালকে আপনাকে বলেছিলাম আমি আমার বান্ধবীদের সঙ্গে শপিং এ যাব। এখন বিরিয়ানি বানাতে গেলে আমার অনেকটা লেট হয়ে যাবে। আমি না হয় আসার সময় টিয়ার জন্য বিরিয়ানি কিনে আনবো। না না, আমি তোমার হাতেরই বিরিয়ানি খাবো। তোমার হাতের রান্না খুব ভালো। আমি তোমার হাতেরই বিরিয়ানি খেতে চাই। আমাকে একটু বিরিয়ানি বানিয়ে দিলে তোমার কি এমন দেরি হয়ে যাবে বলো তো? অবশেষে অনামিকা বিরিয়ানি বানাতে বাধ্য হয়, কিন্তু বিরিয়ানি বানাতে গিয়ে দেরি হয়ে যাওয়ায় অনামিকা ট্রেন ধরতে পারে না। ফলে অনামিকা তার বান্ধবীদের সঙ্গে শপিং এও যেতে পারে না। অনামিকা স্টেশন থেকেই বাড়ি ফিরে আসে। এমন সময় এত তাড়াতাড়ি অনামিকাকে বাড়িতে ফিরে আসতে দেখে টিয়া বলে, ইয়ে, কি মজা! তুমি আজকে শপিং এ যেতে পারোনি। এসো দিদি, আজকে তুমি আর আমি কুমির ডাঙ্গা খেলবো। আমার কুমির ডাঙ্গা খেলতে খুব ভালো লাগে। টিয়ার কথা শুনে অনামিকা ভীষণই রেগে যায়। তুমি বাচ্চা না শয়তান আমি এখনো বুঝতে পারছি না। একটা 20 বছরের মেয়ে এরকম ব্যবহার করে আমি জানতাম না। তোমার বিরিয়ানি বানাতে গিয়ে আজকে আমি আমার বান্ধবীদের সঙ্গে শপিং এ যেতে পারলাম না, আর তুমি সেটার জন্য আনন্দ পাচ্ছ? শোনো, তুমি আমাকে একদম বকবে না। আমি তাহলে শাশুড়ি মায়ের কাছে গিয়ে তোমার নামে নালিশ করে দিয়ে আসবো। শাশুড়ি মা তখন তোমাকে খুব বকবে। অবশ্য তোমাকে বকলে আমার না খুব ভালো লাগে। যাও এখন রান্নাঘরে গিয়ে আমার জন্য কচুরি আর ঘুগনি বানিয়ে নিয়ে এসো। আমি কিন্তু বিকালে কচুরি ঘুগনি খাবো। এই কথা শুনে অনামিকা রাগ হলেও শাশুড়ি মায়ের কাছে বকা শুনতে হবে ভেবে সে আবার রান্নাঘরে চলে যায়। কিন্তু সে রান্নাঘরে গিয়ে দেখে টিয়া সমস্ত জায়গায় বিরিয়ানির আলু, চিকেন ইত্যাদি ছড়িয়ে রেখেছে। ফলে সে বাধ্য হয়ে আবার পুরো রান্নাঘর ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে। কিছুক্ষণের মধ্যে সে আবার কচুরি এবং ঘুগনি বানিয়ে টিয়ার কাছে নিয়ে যায়। আজকে বিরিয়ানি খাওয়ার সময় তোমাকে বলতে ভুলে গিয়েছিলাম, কিন্তু ওই যে বিরিয়ানি খাওয়ার পরে লোকে কোল্ড ড্রিঙ্কস না কি খায় না, তুমি আমাকে ওই কোল্ড ড্রিঙ্কস কিনে এনে দাও। রাত্রিবেলা যে বিরিয়ানিটুকু আছে আমি ওই বিরিয়ানিটা কোল্ড ড্রিঙ্কস দিয়ে খাবো। অনামিকা এই শুনে বাজারে কোল্ড ড্রিঙ্কস কিনতে চলে যায়। কিন্তু এমন সময় কচুরি আর ঘুগনি খেতে গিয়ে টিয়ার গলায় ভীষণ পরিমাণে জ্বালা করতে শুরু করে। টিয়া বুঝতে পারে না তার সঙ্গে কি হচ্ছে। কিছুক্ষণের মধ্যে অনামিকা বাড়ি ফিরে এলে টিয়ার খুবই শরীর খারাপ করে। তাই সঙ্গে সঙ্গে সবাই মিলে টিয়াকে হাসপাতালে নিয়ে যায়। পেশেন্টের অ্যালার্জির সমস্যা আছে, আপনারা দয়া করে পেশেন্টের বয়সটা বলুন, তাহলে আমরা সেভাবে ওকে অ্যালার্জির ওষুধ দিতে পারবো। পেশেন্টের বয়স যদি 15 বছরের উপরে থাকে তাহলে তাকে ইনজেকশন দিয়ে সঙ্গে সঙ্গে অ্যালার্জিটা কম করা যাবে। আমার ছোট জায়ের বয়স 20 বছর, ওর নতুন বিয়ে হয়েছে। এমন সময় ইনজেকশনের নাম শুনি টিয়া ভীষণ পরিমাণে ভয় পায়। তাই সে খুবই কান্নাকাটি করতে শুরু করে। না না, আমার বয়স 14 বছর, আমি ইনজেকশন নেব না। আমার ইনজেকশন নিতে খুব ভয় লাগে। আপনি আমাকে শুধু ওষুধ দিন, আমি ওষুধ খেয়ে নেব। আপনি প্লিজ আমাকে ইনজেকশন দেবেন না ডাক্তার কাকু। টিয়ার কথা শুনে অনামিকা এবং তার শাশুড়ি মা দুজনেই খুবই অবাক হয়। তাই তখনই বিনোদিনী দেবী টিয়ার বাবা মাকে হাসপাতালে ডেকে পাঠায়। টিয়ার বাবা সঞ্জয় বাবু যখন জানতে পারে টিয়ার শ্বশুর বাড়ির পরিবার টিয়ার আসল বয়স জেনে গেছে, তখন সে ভয়ে ঘামতে শুরু করে। আপনারা এত বড় মিথ্যা কথা বলে আমার ছেলের সঙ্গে আপনাদের মেয়ের বিয়ে দিয়েছেন। আপনি জানেন আপনার মেয়েকে নিয়ে আমরা কতটা সমস্যার মধ্যে আছি। ও প্রত্যেকটা দিন বাচ্চাদের মতো আচরণ করে। আজকে আমরা আসল সত্যটা জানতে পারলাম। ওকে দেখে একটা বড়সড় বলে মেয়ে হলেও ওর বয়স আসলে 14 বছর। আপনারা এটা কেন লুকিয়েছেন?
আসলে একটা বিয়ে বাড়িতে গিয়ে টিয়াকে দেখে রজতের ভীষণই পছন্দ হয়। টিয়া বয়সের তুলনায় দেখতে অনেকটাই বড়সড় ছিল। টিয়াকে দেখে একদমই মনে হয় না তার বয়স 14 বছর হতে পারে। তাই রজতের পরিবার টিয়াদের বাড়িতে বিয়ের সম্বন্ধ নিয়ে যায়। এমন সময় সঞ্জয় বাবু টিয়ার বয়স নিয়ে মিথ্যা কথা বলে, যার ফলে রজত এবং তার পরিবার বিয়ের পাকা কথা বলে সেখান থেকে চলে যায়। তুমি কিভাবে আমাদের বাচ্চা মেয়েটার বিয়ের পাকা কথা বলতে পারলে? ওরা যদি জানতে পারে আমাদের মেয়ের বয়স 14 বছর তাহলে আমরা কি করব? আমাদের তো সবার সামনে মান সম্মান চলে যাবে। আমরা কেউই সত্যি কথা বলবো না। দেখো, আমাদের পরিবারের অবস্থা খুব একটা সচ্ছল নয়, তাই এত ভালো সম্বন্ধ কিছুতেই ছাড়া যাবে না। তাছাড়া আমার এত টাকা পয়সাও তো নেই যে টিয়াকে মানুষের মতো করে মানুষ করে তুলতে পারবো। আর টিয়াকে দেখে তো 20 বছরের একটা মেয়ে বলেই মনে হয়, তাই টিয়ার বিয়ে দেওয়া হলে কেউ কোনো কিছুই সন্দেহ করবে না। এভাবে সঞ্জয় বাবু চালাকি করে টিয়ার বিয়ে দেয়, কিন্তু বিয়ের কিছুদিনের মধ্যেই আসল সত্য সবার সামনে চলে আসে। দেখুন, আমরা এই মেয়েকে আমাদের ঘরে রাখতে পারবো না, আপনারা মেয়েকে নিয়ে চলে যান। এই বিয়ে আমরা আজকেই ভেঙে দিতে চাই, কারণ পুলিশে যদি একবার খবর চলে যায় এরকম একটা বাচ্চা নাবালিক মেয়ের সঙ্গে আমরা আমাদের ছেলের বিয়ে দিয়েছি, তাহলে আমাদের ফ্যামিলি সমেত জেল হতে পারে। আমাদের কারো জেল খাটার ইচ্ছা নেই, আপনারা নিজেদের মেয়েকে নিয়ে যান, আমরা আমাদের ছেলের অন্য জায়গায় বিয়ে দেব। এরকম কথা শুনে টিয়ার বাবা মা ভীষণই ভয় পেয়ে যায়, তাই তারা হাত জোড় করে ক্ষমা চাইতে শুরু করে। দয়া করে আপনারা এরকম করবেন না, আমরা যেটা করেছি সত্যি অন্যায় করেছি। আসলে আমরা খুবই গরিব, আমাদের পরিবারের আর্থিক অবস্থা একদমই ভালো নয়। আমরা চাইলেও আমাদের মেয়ের দ্বিতীয় বিয়ে আমরা দিতে পারবো না, আর আমার মেয়েকে কেউ বিয়ে করতেও চাইবে না। এভাবে আমার মেয়ের জীবনটা নষ্ট করে দেবেন না, আপনি দয়া করে আমাদেরকে ক্ষমা করে দিন। এমন সময় সেখানে টিয়ার স্বামী রজতও চলে আসে। সমস্ত কিছু জানার পর রজতের খুবই খারাপ লাগলেও সে কিছুতেই বিয়েটা ভাঙতে চায় না। তাই অনেক ভাবনা চিন্তা করার পর রজত এবং তার পরিবার একটা সিদ্ধান্ত নেয়। রজতের পরিবার 4 বছরের জন্য টিয়াকে তার বাপের বাড়িতে পাঠিয়ে দেয়। টিয়াকে তারা নতুন করে স্কুলে ভর্তির ব্যবস্থা করে। এমনকি রজত টিয়া এবং তার বাবা মায়ের সংসারের সমস্ত খরচ বহন করে। এভাবেই দেখতে দেখতে 4 বছর কেটে গেলে টিয়ার 18 বছর বয়স হয়ে যায়। সেই উচ্চ মাধ্যমিকে খুব ভালো নাম্বার পেয়ে পাশও করে। তাই রজত আবার টিয়াকে নিজের বাড়িতে ফিরিয়ে নিয়ে যায়। টিয়ার কখনোই বাচ্চাদের মতো ব্যবহার করে না। সে সংসার করার পাশাপাশি এখন তার কলেজের পড়াশোনাও চালিয়ে যায়। আমি তোমার মতো কালো বউয়ের সাথে সংসার করতে পারবো না। আমি টিনাকে খুব ভালোবাসি। টিনার গায়ের রং অনেক ফর্সা আর ওকে দেখতে খুব সুন্দর, তাই আমি টিনাকেই বিয়ে করব। তোমার মুখ আমি একদম দেখতে চাই না। দয়া করে এসব কথা বলো না। তুমি আর আমার শাশুড়ি মা ছাড়া আমার আর কে আছে বলো? আর তোমরাই যদি আমার সঙ্গে খারাপ ব্যবহার করো তাহলে আমি কোথায় গিয়ে থাকবো? নিজের ছেলে এবং কালো বৌমার এরকম কথা শুনে শাশুড়ি মা কমলা দেবী সেখানে চলে আসে। তারও নিজের কালো বৌমাকে একেবারেই পছন্দ ছিল না। কেবলমাত্র কমলা দেবীর স্বামী সোহাগ বাবু রানীকে তাদের বাড়ির বৌমা করে এনেছিল বলে শান্তনু এবং তার মা রানীকে তখন কিছু বলতে পারেনি। কিন্তু সোহাগ বাবুর মৃত্যুর পর তারা রানীর উপর বধূ নির্যাতন করা শুরু করে। আমার ছেলে একেবারে ঠিক কথা বলেছে। তাহলে বৌমা, তুমি আয়নায় তোমার মুখ দেখেছো? কেবলমাত্র আমার স্বামী তোমাকে পছন্দ করেছিল বলে তোমাকে আমি নিজের বাড়ির বৌমা মানতে বাধ্য হয়েছিলাম, কিন্তু এখন আর আমি তোমাকে কিছুতেই মেনে নিতে পারবো না। মা, আমি আমার ছোটবেলার বান্ধবী টিনাকে বিয়ে করবো বলে ঠিক করেছি। ও অনেক মডার্ন আর সোসাইটিতে আমার সাথে চলার যোগ্যও। আশা করছি তোমার এতে কোনো আপত্তি থাকবে না। কমলা দেবী তার ছেলের সিদ্ধান্তে কোনো রকমের আপত্তি জানায় না। সে শান্তনুর সঙ্গে টিনার বিয়ে দিতে রাজি হয়ে যায়। টিনাকে দেখতে ভীষণ সুন্দরী ছিল এবং তার নিজের সৌন্দর্যের উপর ভীষণ পরিমাণে অহংকার ছিল। শান্তনু তাকে বন্ধুত্বের এবং বিয়ের প্রস্তাব জানালে টিনা স্বাভাবিকভাবেই রাজি হয়ে যায়, কারণ শান্তনুকে দেখতেও ভীষণ পরিমাণে সুন্দর ছিল। শান্তনু, তুমি যে বলছো আমাকে বিয়ে করবে, কিন্তু বাড়িতে তো তোমার বিয়ে করা কালো বউ আছে। তাহলে আমাকে যদি তুমি বিয়ে করো আমি কোথায় থাকবো? কারণ আমি একেবারেই ওই কালো বউয়ের সঙ্গে একটা ঘরে থাকতে পারবো না। আরে না না, তোমাকে ওই কালো বউয়ের সাথে থাকতে হবে না। ও তো কিছুতেই আমাকে ডিভোর্স দিতে চাইছে না। তা না হলে কবেই আমি ওকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিতাম। তুমি আর আমার মা আমাদের বাড়ির উপরের তলায় থাকবে আর ওকে গ্রাউন্ড ফ্লোরে নামিয়ে দেবো। হ্যাঁ, এটা খুব ভালো সিদ্ধান্ত। তাহলে যত তাড়াতাড়ি সম্ভব আমি আর তুমি আমাদের শুভ বিবাহটা সম্পন্ন করে ফেলি। এইভাবে শান্তনু টিনাকে বিয়ে করে নেয়। বিয়ে করার পর সে তার ফর্সা বউয়ের সঙ্গে বাড়িতে ফিরে আসে। কালো বউ নিজের ফর্সা সতীন দেখে ভীষণ পরিমাণে কান্নায় ভেঙে পড়ে। সে নিজের বরের এরকম সিদ্ধান্ত কিছুতেই মেনে নিতে পারে না। শান্তনু, তুমি যে বলেছিলে এই কালো বউকে তুমি তোমাদের নিচের তলায় নামিয়ে দেবে,
তাহলে ও বাড়ির উপরে তলায় কি করছে? আমি কিন্তু কিছুতেই প্রত্যেকদিন এরকম কালো প্যাঁচার মতো মুখখানা দেখতে পারবো না। তুমি যতই ফর্সা হও না কেন, তুমি কিন্তু ভুলে যেও না যে তুমি আমার সতীন। আর তোমাকে যদি এই বাড়িতে থাকতেই হয় তাহলে তুমি বাড়ির নিচের তলায় থাকবে। আমি কেন থাকতে যাব? আমি কিছুতেই আমার নিজের ঘর ছাড়বো না। রানীর মুখে এমন কথা শুনে তার শাশুড়ি মা এবং স্বামী ভীষণ পরিমাণে রেগে যায়। তারা জোর করে রানীকে বাড়ির নিচের তলায় নামিয়ে দেওয়ার চেষ্টা করে, কিন্তু রানী কিছুতেই সেখানে যেতে চায় না। এর ফলে কমলা দেবী, শান্তনু এবং টিনা তিনজনে মিলে তাকে ধাক্কা দিয়ে নিচে পাঠানোর চেষ্টা করে। তুই নিচে যাবি না মানে? তোকে আমরা ঘাড় ধাক্কা মেরে উপরের তলা থেকে ভাগিয়ে দেব। যদি সিঁড়ি থেকে পড়ে হাত পা ভাঙতে না চাস তাহলে ভালোই ভালোই নিচে চলে যা। নিচের তলায় যাওয়ার সময় নিজের ঘরের আলমারি থেকে সব নোংরা জামা কাপড় ব্যাগে ভরে নিয়ে যাও। আর কখনো আমার ফর্সা বৌমার ধারে কাছে তুমি ঘেঁষবে না। ফালতু কালো বউ একটা। আমার যে কি কপাল পোড়া যে প্রত্যেকদিন তোমার এই কালো মুখ আমাকে দেখতে হয়। এই বলে তারা সকলে মিলে রানীকে ঘাড় ধাক্কা দিয়ে নিচের তলায় নামিয়ে দেয়। রানী কাঁদতে কাঁদতে নিজের জামা কাপড় নিয়ে বাড়ির নিচের তলায় নেমে আসে। নিচের তলায় দমবন্ধ পরিবেশে রানী কিছুতেই থাকতে পারে না। এমনকি সেই বাড়ির নিচের তলায় লাইট ফ্যান কিছুই ছিল না। অন্যদিকে রান্নাঘরে একটি মাটির উনুন পাতা ছিল। এমন অবস্থা দেখে রানী মনে মনে ভীষণ কষ্ট পায়। আমি কিভাবে এই নিচের তলায় থাকবো? এখানে কোনো মানুষ থাকতে পারে? আমার স্বামী আর শাশুড়ি মা কেন আমার গায়ের রঙের জন্য আমাকে এত শাস্তি দেয়? আমি কিছুতেই বুঝতে পারি না। আমাকে যদি ঈশ্বর কালো বানিয়ে থাকে তাহলে তাতে আমার তো কোনো দোষ নেই। রানী কোনো মতে বাড়ির নিচের তলাকে ঝাড়ু দিয়ে এবং জল দিয়ে মুছে বসবাসযোগ্য করে তোলে। একটা ঘরে সে নিজে শোয়া এবং থাকার জন্য একটা ছেঁড়া মাদুর পাতে। কিন্তু গরমের মধ্যে কারেন্ট না থাকায় তার ভীষণ পরিমাণে কষ্ট হয়। সে কষ্ট সহ্য করতে না পেরে আবার 2 তলায় উঠে আসে। সেখানে এসে দেখে তার ফর্সা সতীর নিজের ঘরে শুয়ে ঠান্ডা কুলারের হাওয়া খাচ্ছে। টিনা, বাড়ির নিচের তলায় ভীষণ গরম, আমি কিছুতেই সেখানে থাকতে পারছি না। তাই তুমি এই ঘর থেকে আমার হাত পাখাটা যদি নিতে দাও তাহলে খুব ভালো হতো, কারণ নিচের তলায় তো কারেন্ট নেই, তাই আমি টেবিল ফ্যানও চালাতে পারবো না। তোমার সাহস তো কম নয়, তুমি আবার উপরের তলায় উঠে এসেছো। আমার মনে হয় তুমি উপরে উঠে আসার জন্য কোনো না কোনো বাহানা খোঁজো। আর হাত পাখা দিয়ে হাওয়া খেতে হবে না। হাত পাখার হাওয়া খেয়ে কি করবে শুনি? গায়ের রং কালো থেকে ফর্সা তো করতে পারবে না। এই বলে টিনা কালো বৌমাকে আবার নিচের তলায় তাড়িয়ে দেয়। দেখতে দেখতে প্রায় কিছুদিন কাটে। রানী কোনো মতে নিচের তলাতেই মাটির উনুন চালিয়ে এবং ধার করে নিয়ে আসা চাল ডাল আটা দিয়ে নিজের জন্য রান্না করে নিজের পেট চালায়। শান্তনু তাকে মাসের খোরপোশ পর্যন্ত দেয় না। এরকম কষ্টে দিন কাটাতে কাটাতে রানীর শরীর ভীষণ পরিমাণে খারাপ হতে থাকে। একদিন, বৌমা, তুমি আর আমার ছেলে প্রায় প্রত্যেকদিন হোটেল থেকে খাবার অর্ডার করে খাও, কিন্তু আমার তো এখন বয়স হয়েছে। হোটেলের অত তেল মশলাযুক্ত খাবার আমার পেটে সহ্য হয় না। তাই তুমি যদি আমাকে একটু ভাত ডাল রান্না করে দিতে তাহলে খুব ভালো হতো। কি? আমি আমার গায়ের ফর্সা রং নিয়ে রান্নাঘরে গরমের মধ্যে রান্না করতে যাব? পাগল কুত্তাই কামড়েছে নাকি আমাকে? আপনি ডাল ভাত খাবেন তাহলে আপনি রান্না করে নিন, কিন্তু আমি আপনার জন্য কোনো খাবার রান্না করতে পারবো না। এই বলে টিনা আবার নিজের ঘরে চলে যায়। ফর্সা বৌমা টিনার এরকম ব্যবহারে কমলা দেবীর ভীষণ পরিমাণে খারাপ লাগে। তখন তার বাড়ির একতলায় থাকা নিজের কালো বৌমার কথা মনে পড়ে এবং তার চোখে জল চলে আসে। মা, অনেক বেলা হয়ে গেছে, আর কতক্ষণ বসে থাকবেন? আমি আপনার জন্য পনিরের তরকারি আর ভাত রান্না করেছি, তাড়াতাড়ি খেয়ে নিন। খাবার ঠান্ডা হয়ে গেলে আর খেতে ভালো লাগবে না। আর আপনার এমনিতেই গ্যাস্ট্রিকের সমস্যা আছে। আমাকে বেশি জ্ঞান দিও না, আমি নিজের শরীর নিজেই ভালো বুঝি। আর তুমি তো জানো আমি ডাল ছাড়া ভাত খেতে পারি না, তাই আমাকে পনিরের তরকারির সাথে আবার ডাল রান্না করে দাও, তাহলেই আমি ভাত খাবো। আচ্ছা মা, আমি এক্ষুনি আপনাকে ডাল রান্না করে দিচ্ছি। এই বলে গরমের মধ্যেই রানী আবার রান্নাঘরে ডাল তৈরি করার জন্য চলে যায়। সে তার শাশুড়ি মায়ের মনের মতো সমস্ত খাবার রান্না করে ভালো করে খাবার টেবিলে খাবার পরিবেশন করে দেয়। কমলা দেবী খাবার খাওয়ার সময় খাবারের স্বাদ ভালো হয়নি বলে নাটক করে তার কালো বৌমাকে অনেক অনেক তিরস্কার করে। এমনকি সে নিজের ভাগের খাবার খেয়ে নিয়ে বাকি খাবার মাটিতে ফেলে দেয় এবং নিজের ঘরে চলে যায়। এর ফলে রানী আর কিছুই খেতে পারে না। সে মাটি থেকে কোনো রকমে খাবার কুড়িয়ে খেয়ে নিজের পেট ভরায়।
পুরানো কথা মনে পড়লে কমলা দেবীর মনে ভীষণ পরিমাণে কষ্ট লাগে। তাই সে তার কালো বৌমার কাছে এসে বলে, বৌমা, তোমার রান্না হয়ে গেছে? আমি সকাল থেকে কিছুই খাইনি, আর আমার ফর্সা বৌমা আমাকে রান্না করে দেবে না বলেছে, তাই তুমি আমাকে একটু খেতে দেবে? বেশি কিছু না, সামান্য নুন ভাত দিলেই আমি খুশি। এরকম করে কেন বলছেন মা? এই বাড়িটা তো আপনার, কিন্তু আপনি যে নিচের তলায় নেমে এসেছেন সেটা যদি আপনার ফর্সা বৌমা জানতে পারে তাহলে তো আপনার আর রক্ষে নেই। আপনি তাড়াতাড়ি বসুন, আমি মাটির উনুনে ডিমের ঝোল ভাত রান্না করেছি, আপনি তাড়াতাড়ি খেয়ে নিন। এই বলে রানী তার শাশুড়ি মাকে মাটিতে আসন পেতে বসায় এবং তাকে ভালো করে ডিমের ঝোল এবং ভাত পরিবেশন করে দেয়। কমলা দেবী যখন খাবার খাচ্ছিল তখন রানী তার শাশুড়ি মাকে খবরের কাগজ দিয়ে হাওয়া করতে থাকে। কমলা দেবী মনে মনে ভীষণ আরাম পায়, কিন্তু তার ফর্সা বৌমা বেশিক্ষণ তার আরাম টিকতে দেয় না। টিনা বাড়ির নিচের তলায় নেমে এসে বলে, খুব নিজের কালো বৌমার প্রতি দরদ একেবারে উতলে পড়ছে। বলুন, আজকে আপনার ছেলে আসুক, আমি আপনার ছেলের কাছে আপনার নামে নালিশ করব। তখন বুঝতে পারবেন, যখন কালো বৌমাকে নিচের তলায় নামিয়ে দিলাম তখন তো খুব আমার সাথে হাত মিলিয়েছিলেন, আর এখন কালো বৌমার সাথে মিলে আমার বিরুদ্ধে প্ল্যান করছেন। আপনাকে দেখাচ্ছি মজা। এই বলে টিনা আবার উপরে চলে যায়। কমলা দেবী ও রানী টিনার এরকম কথাই ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায়। শান্তনু অফিস থেকে বাড়ি ফিরে আসলে টিনা তার সতীন এবং শাশুড়ি মায়ের নামে বেশি বেশি করে নালিশ করে। এর ফলে শান্তনু ভীষণ পরিমাণে তার মায়ের উপর রেগে যায়। শান্তনু এবং তার ফর্সা বউ দুজনে মিলে কমলা দেবীকেও বাড়ির নিচের তলায় নামিয়ে দেয়। কমলা দেবী কাঁদতে কাঁদতে নিচের তলায় তার কালো বৌমার কাছে নেমে আসে। আপনি কাঁদবেন না মা, আপনি আমার কাছে ভালোভাবে থাকতে পারবেন। আমার যা গহনা ছিল সেগুলো বিক্রি করে আমি কোনো মতে নিজের পেট চালাই, সেই টাকা দিয়ে আমি আপনার আর আমার পেট ভরিয়ে দিতে পারবো। আমার খুব ভুল হয়ে গেছে বৌমা, তোমার সাথে আমি অনেক খারাপ ব্যবহার করেছি, আমাকে ক্ষমা করে দাও। তুমি যে তোমার কাছে আমাকে ঠাঁই দিয়েছো এটাই অনেক। আমি রূপের মোহে পড়ে তোমার গুণকে অস্বীকার করেছিলাম, ওটাই আমার ভুল ছিল। এভাবে কালো বৌমা এবং তার শাশুড়ি মা দুজনে মিলে নিচের তলায় বাস করতে শুরু করে। দেখতে দেখতে কিছু মাস কাটে। টিনা গর্ভবতী হয়। এর ফলে বাড়ির কোনো কাজই সে করতে পারে না। তাই সে তার স্বামীকে চাপ দিয়ে তার জন্য বেশি টাকা খরচা করে আয়া রাখতে বলে। শান্তনু তার ফর্সা বৌমার কথা অস্বীকার করতে পারে না এবং বেশি টাকা দিয়ে একজন আয়া মাসিকে রাখে। সে রাত দিন টিয়ার খেয়াল রাখে। একদিন আয়া মাসি টিনার রূপচর্চা করে একটি ফেস প্যাক লাগিয়ে দেয়। দিদিমণি, আমি যতক্ষণ না বলবো আপনি নিজের চোখ খুলবেন না। তারপর ফেস প্যাক শুকিয়ে গেলে ভালো করে ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে নেবে, দেখবে তোমার গায়ের রং আরো ফর্সা হয়ে যাবে। এই বলে আয়া মাসি রান্নাঘরে নিজের কাজ করতে চলে যায়। ঠিক সেই সময় ডেলিভারি বয় টিনাকে একটি পার্সেল ডেলিভারি করতে আসে। সে তার আয়া মাসিকে ডাক দেওয়া সত্ত্বেও আয়া মাসি কানে কম শুনতে পাওয়ায় সে টিনার গলার আওয়াজ শুনতে পায় না। বাড়ির একতলায় আমার কালো সতীন আর শাশুড়ি মা আছে, ডেলিভারি বয়ের কাছ থেকে আমার পার্সেলটা নিয়ে নিলেই পারে। তা তো নেবে না। একদিকে ভালোই হয়েছে, যদি কালো বউ আমার পার্সেলটা চুরি করে নেয় আমি তো বুঝতেও পারবো না। এই বলে টিনা কোনো মতে চোখ পিটপিট করতে করতে পার্সেল নেওয়ার জন্য সিঁড়ির কাছে চলে আসে এবং সিঁড়ি থেকে একতলাতে নামতে যাবে। ঠিক তখনই সিঁড়িতে পড়ে থাকা জলে তার পা পিছলে যায় এবং সে দুতলা থেকে একতলায় গড়াতে গড়াতে পড়ে যায়। টিনা এক বিভৎস চিৎকার করে ওঠে। তার মাথা ফেটে রক্ত গড়াতে শুরু করে। আসলে আয়া মাসি ঘর মোছার সময় নিজের অজান্তে সিঁড়ির কাছে জল ফেলে রেখেছিল, আর সেই জলেই টিনার পা পিছলে যায়। মা, তাড়াতাড়ি আসুন, দেখুন টিনা সিঁড়ি থেকে গড়াতে গড়াতে পড়ে গেছে আর ওর মাথা ফেটে গেছে। এক্ষুনি ওকে হসপিটালে নিয়ে যেতে হবে, না হলে এক বড় দুর্ঘটনা হয়ে যাবে। এই বলে রানী তার শাশুড়ি মা এবং আয়া মাসিকে ডেকে নিয়ে আসে। তারা সবাই মিলে টিনাকে কোনো মতে ধরে ধরে হসপিটালে ভর্তি করে। রানী এবং কমলা দেবী আয়া মাসির অসচেতনতার জন্য তাকে ভীষণভাবে তিরস্কার করে। তারা শান্তনুকে খবর দিলে শান্তনু সেখানে চলে আসে। টিনার মাথায় ভীষণ পরিমাণে চোট লাগায় তার প্রাণ বাঁচানো ডাক্তারদের পক্ষে খুবই কঠিন বিষয় হয়ে দাঁড়ায়। ডাক্তাররা বহু চেষ্টা করে টিনার বাচ্চাকে বাঁচাতে সক্ষম হলেও তারা টিনার প্রাণ ফেরাতে পারে না। টিনা মারা যাওয়ার পর টিনার বাচ্চা মেয়েকে রানী তার বুকে আগলে ধরে। শান্তনু তার ভুলের জন্য তার বউ এবং মায়ের কাছে ক্ষমা চায়। তারা আবার আগের মতো একই সঙ্গে বসবাস করা শুরু করে।